আপনি যদি শেয়ার বাজারে থাকেন বা না থাকেন, একটা কথা আপনি অহরহই শুনে থাকবেন, সেটা হলো শেয়ার মানেই জুয়া খেলা। এবং আপনি যদি একটু অভিজ্ঞতা নিয়ে থাকেন, একটু এদিক সেদিক কেনা বেচা করে টাকা হারিয়ে থাকেন, তাইলে আপনার কাছে আরেকটা অভিজ্ঞতা আছে, সেটা হলো বড়লোক হওয়ার প্রলোভন দেখিয়ে ফকির বানিয়ে ছেড়ে দেওয়ার জায়গা হলো শেয়ার বাজার। বাট এই ধারণাকে সম্পূর্ণ ভুল হিসাবে প্রমাণ করেছেন তিনি হলেন ওয়ারেন বাফেট। যিনি শেয়ারের আসল রহস্য আমাদের সামনে তুলে ধরেছেন, তিনি হলেন ওয়ারেন বাফেট। তিনি শেয়ারকে একদম সকলের জন্য সার্বজনীনভাবে উপস্থাপন করেছেন এবং তিনি এইটাই দেখিয়েছেন যে শেয়ার বুঝতে হলে, শেয়ারে বিনিয়োগ করতে হলে তেমন কিছু লাগে না, লাগে একটু সাধারণ জ্ঞান, একটু বুদ্ধি আর একটু ধৈর্য। এই তিনটার সমন্বয় হলে যে কেউ শেয়ার বাজারে ভ্যালু ইনভেস্টর হতে পারে, যে কেউ তার ভবিষ্যতের সচ্ছলতা অর্জন করতে পারে এই শেয়ার বিনিয়োগ দিয়ে। সম্ভবত আপনি জানেন, আর যদি না জেনে থাকেন তাইলে অবাক হবেন জেনে, যে ওয়ারেন বাফেট 65 বছর বয়সে সেরা ধনী হয়েছিলেন পৃথিবীর, এবং এই শেয়ার দিয়ে একটানা কয়েক বছর সেরা ধনী ছিলেন, এবং একটানা 31 বছর, তার বয়স এখন 95 বছর, 31 বছর ধরে তিনি পৃথিবীর সেরা 20 জন ধনীর তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছেন। এবং এইখানেই শেষ নয়, এই যাবতীয় কাজটাই, এই যে সেরা ধনী হওয়ার এই যে বিশাল কাজটা, যে রেকর্ডটা কেউ এখনো পর্যন্ত ভাঙতে পারেনি, সেটা তিনি করেছেন একমাত্র শেয়ার বিনিয়োগের মাধ্যমে। কাজেই শেয়ারকে নেগেটিভলি দেখার আর জায়গা নাই, যদি আপনি বুঝে শুনে বিনিয়োগ করেন, ধৈর্য নিয়ে বিনিয়োগ করেন। আপনি ডাক্তার বা রোগী, আপনি ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর, আপনি যেই হন না কেন, সবার আমাদের ফাইন্যান্সিয়ালি চিন্তা করলে একটা জিনিস দরকার, সেটা হলো আমাদের সচ্ছলতা দরকার। আগের যুগে ছিল মানুষ সম্পদশালী হতে চাইতো, এখন কিন্তু সম্পদশালী হওয়ার ব্যাপারটা নাই। এখন দুনিয়াটা হলো মোবাইল যুগ। মোবিলিটি ইজ দ্য নেচার অফ দ্য এজ। আপনি মোবাইল থাকবেন, আপনার সম্পদ থাকবে অনলাইনে, এবং সেই জায়গাটা আপনি শেয়ার দিয়েই করতে পারেন। আপনি শেয়ার কিনলেন, আপনি যদি জমি কিনেন, কি হয়, জমির দাম এককালে বাড়ে, কিন্তু মাঝখানে এই যে 10 বছর 15 বছর ফেলে রাখেন, সেইখানে তেমন কোনো রিটার্ন হয় না। এই জন্য জমিকে আজকাল আর সম্পদ বলে বিবেচনা করা হয় না, এটা শুধু এককালীন ভ্যালু বাড়ে। গোল্ড বলেন, সেইগুলোতে একই ঘটনা। শেয়ারে কি হয়, শেয়ার মানে একটা ব্যবসার মালিকানার অংশ, এবং এটা এত স্পষ্টভাবে ওয়ারেন বাফেট আমাদের সামনে তুলে ধরেছেন যে এত সহজ করে শেয়ার বিনিয়োগকে আর কেউ এখনো পর্যন্ত বোঝাতে পারেননি। তিনি বলেছেন কি, তিনি করেছেন যে বাস্তব জীবনে যা। যেমন তিনি প্রথমে কোকা কোলা শেয়ার কিনেছেন, সেই প্রথম কিনেছেন একদম ছোট বয়সে, এবং তার সেই কেনা শেয়ার কিনেই গেছেন, কোনোদিন বিক্রি করার চিন্তা করেননি। তিনি বলেছেন সাম শেয়ারস আর ফরএভার শেয়ারস। আসেন আমরা একটু ব্যাখ্যা করি, কেন তিনি কোকা কোলাকে এত পছন্দ করলেন, কেন তিনি সারা জীবন ধরে কিনে গেলেন। সেইটা থেকে আমাদের বিনিয়োগ শিক্ষা হতে পারে। তিনি দেখেছেন কোকা কোলা একটা রয়্যাল ব্র্যান্ড। রয়্যাল বলতে মানে কাস্টমারদের খুব আগ্রহ আছে এটার প্রতি, এবং এর কাস্টমাররা ব্র্যান্ড সুইচ করে না, ব্র্যান্ড লয়্যালটি আছে তাদের, এবং একটা সাধারণ পানীয় যেটা সারা বিশ্বে বিক্রি হয়, এবং এর টেকনোলজিতে অত কোনো পরিবর্তন নেই। তার একটা কেমিস্ট্রি আছে, কিভাবে সেই ড্রিঙ্কসটা বানাবে সেই কেমিস্ট্রিটা একদম লোকায়িত আছে, এবং এইটার জোরেই তারা সারা বিশ্বে ব্যবসা করে যাচ্ছে। কাজেই এইটাকে নিশ্চিন্তে ভরসা করা যায় এই কোম্পানির উপর, এবং তিনি যখনই টাকা পেয়েছেন তখনই শেয়ার কিনে গেছেন কোকা কোলার। এবং এক সময় একটা বছরে শেয়ার বাজার, আমেরিকার শেয়ার বাজার অনেক পড়ে গেল, ওই বছর তিনি $1 বিলিয়ন কোকের শেয়ার কিনেছিলেন। কাজে শেয়ারের দাম পড়া মানে ঠকে যাওয়া নয়,
শেয়ারের দাম পড়া মানে আতঙ্কিত হওয়া নয়। শেয়ারের দাম পড়া মানে যদি কোম্পানির ব্যবসা ঠিক থাকে, ব্যবসা গ্রোথ থাকে, দাম পড়া মানে হলো শেয়ারের প্রাইসটা ডিসকাউন্ট হওয়া। কাজেই শেয়ার যখন কিনবেন শেয়ার হিসেবেই কিনবেন, কোম্পানির মালিকানা হিসেবে কিনবেন। এটাই ওয়ারেন বাফেটের পরামর্শ। এবং আপনি যখন মালিকানা কিনছেন, কই মালিকরা তো ডেইলি তার পোর্টফোলিও, তার কোম্পানির বিজনেস নিয়ে এত মাথা ঘামান না। তার ম্যানেজমেন্ট আছে, তারাই মাথা ঘামাচ্ছেন, তারা বছরে একবার ডিভিডেন্ড পান। আপনি যদি সাধারণ শেয়ার হোল্ডার হন, আপনিও তো প্রতি বছর ডিভিডেন্ড পাবেন যদি কোম্পানি ভালো হয়। তাইলে আর লসটা কোথায়? এত তাড়াতাড়ি তাড়াহুড়া করার বা অস্থির হওয়ার তো সুযোগ নেই। আর সেই জন্যই তো ওয়ারেন বাফেট বলেছেন, if you cannot think of a share for 10 years, don't think of it even for 10 minutes. যদি তুমি কোনো শেয়ার নিয়ে 10 বছর চিন্তা করতে না পারো, তাহলে 10 মিনিটের জন্য চিন্তা করো না। ওয়ারেন বাফেট কিন্তু বাংলাদেশের মার্কেট নিয়ে কথা বলেননি, উনি বলেছেন আমেরিকার মার্কেট নিয়ে, যেটাকে আমরা বা সারা বিশ্বের লোকজন ভাবে একদম খুব আদর্শ মার্কেট। সেইখানেও তিনি বলেছেন 10 বছরের জন্য ধৈর্য নিতে হবে কমপক্ষে। কাজেই এটাই স্ট্যান্ডার্ড। আমাদের দেশে আমরা আসি শেয়ার বাজারে গেট রিচ কুইক হতে, অত তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। আচ্ছা বলেন তো, আমি বড়লোক হয়ে গেলাম, আপনি বড়লোক হয়ে গেলেন, সবাই বড়লোক হয়ে গেল, তাহলে তো সব ব্যবসা বন্ধ হয়ে যাবে, শুধু শেয়ার ব্যবসাই থাকবে। আপনি টাকার বস্তা নিয়ে বাজারে যাবেন, এক বস্তা সবজি পাবেন না। কাজেই শেয়ার মানে গেট রিচ কুইক স্কিম নয়, উনি স্পষ্ট করে সেই বার্তাটাও দিয়েছেন, শেয়ার ইজ গেট রিচ স্লো স্কিম। এবং তিনি তার জীবন দিয়ে, তার সারা জীবনের ধৈর্য দিয়ে প্রমাণ করেছেন আজীবন ভালো থাকার বিনিয়োগ মাধ্যম শেয়ার, আজীবন ইনকাম করার বিনিয়োগ মাধ্যম হলো শেয়ার, আজীবন সচ্ছলভাবে চলার বিনিয়োগ মাধ্যম হলো শেয়ার। শেয়ার জগতে ওয়ারেন বাফেট একজন আদর্শ, বিনিয়োগ জগতে ওয়ারেন বাফেট অদ্বিতীয়। ওয়ারেন বাফেট থাকেন কোথায়? ওমাহাতে। আর শেয়ার বাজারটা সেই ওয়াল স্ট্রিটে। এবং আপনি জেনে অবাক হবেন যে উনি কোনোদিন শেয়ার কেনার জন্য ওয়াল স্ট্রিটে যাননি, এবং উনি কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসও করেন না, টেকনিক্যাল অ্যানালাইসিসের ধার ধারেন না। উনি যেটা দেখেন কোম্পানির স্ট্রেংথ, উনি যা দেখেন কোম্পানির ব্যবসা, উনি যা দেখেন কোম্পানির প্রফিটেবিলিটি, উনি যা দেখেন কোম্পানির হিস্ট্রি। যদি দেখেন কোম্পানি ভালো করছে, তাইলে উনি আর সেটা নিয়ে দ্বিধায় থাকেন না, যদি মনে করেন যে প্রাইসটা রিজনেবল আছে। হ্যাঁ, উনিও ওনার শেয়ার দামও ওনার কেনার পরে কমেছে অনেকবার। উনি কি করেছেন? তখন আরো বেশি করে কিনেছেন, কারণ উনি জানতেন শেয়ার বাজারে উত্থান পতন হবে, কিন্তু কোম্পানির ব্যবসা যদি ঠিক থাকে সেই শেয়ারের প্রাইস আবার ঘুরবেই। এবং উনি টাকা নিয়ে বসে থাকেন, কখন দাম কমবে, দাম কমবে, দাম কমবে। কাজে উনি ব্যতিক্রম, তাই তিনি একটি ব্যতিক্রম হিস্ট্রি তৈরি করেছেন আমাদের জন্য, আর আমাদের জন্য রেখে গেছেন কিছু বিনিয়োগ পরামর্শ, যেগুলো আমরা আজকে আলোচনা করছি। আমরা যদি ওয়ারেন বাফেটের 2025 সালের পোর্টফোলিও, যেটা গুগল খুললেই পাওয়া যায়, একটু লক্ষ্য করি, তাইলে দেখব কি মাত্র 5টা কোম্পানিতে উনি ওনার 70% উপরে বিনিয়োগ করে বসেছেন। এই কোম্পানিগুলো কি? অ্যাপল, এখানে আছে কোকা কোলা, আছে শেভরন, আছে এমএক্স আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, এবং আছে সিটিএনএ বা সিটিএনএ ব্যাংক। কাজে আমরা দেখি ওনার পোর্টফোলিওতে 2টা ব্যাংক আছে। সেখান থেকে আমার মাথায় প্রশ্ন আসলো যে উনি কেন ব্যাংকের শেয়ারকে এত প্রেফারেন্স দিয়েছেন। কারণ ব্যাংক একটা সাধারণ প্রোডাক্ট, সব লোকের এখানে দরকার, ব্যবসায়ীর দরকার, চাকরিজীবীর দরকার, ইন্ডাস্ট্রিয়ালিস্টের দরকার, যে কোনো লেনদেন করতে হয় ব্যাংকের মাধ্যমে। কাজেই ভালো ব্যাংক থাকে, ভালো ব্যাংক যদি চয়েস করা যায়, বিনিয়োগটা সুন্দর হয়। হ্যাঁ, ব্যাংক নিয়ে আমাদের দেশে ইতিমধ্যে অনেক ঝামেলা চলছে এবং আগেও চলছিল, কারণ একটা ছোট দেশে 57টা ব্যাংক আমাদের হয়ে গেছে। এতগুলো ব্যাংক তো দরকার নাই।
আর যার দরকার নাই, যেখানে ঠিকমতো ব্যবসা হবে না, সেগুলো পড়ে যাবে। তাই বলে কি সব ব্যাংক বন্ধ হয়ে যাবে, সব ব্যাংক ডুবে যাবে? না, সুযোগই নাই। কারণ ইকোনমি থাকলে, অর্থনীতি থাকলে আপনার ব্যাংক লাগবে, এবং সবার ব্যবসার ক্যাশ ফ্লো বলেন আর সবার ব্যবসার চ্যানেল বলেন ব্যাংক। কাজেই আমরাও যদি ব্যাংকের শেয়ারে আপত্তি না থাকে, আমাদের পোর্টফোলিওতে 2-3টা ব্যাংকের, ভালো ব্যাংকের শেয়ার রাখতে পারে নিশ্চিন্তে, দীর্ঘমেয়াদ চিন্তা করে। যেমন আমি দেখেছি 1000 পূবালী ব্যাংকের শেয়ার যারা 25 বছর আগে কিনে রেখেছেন, তাদের এখন প্রায় 50,000 শেয়ার হয়ে গেছে। কাজে শেয়ারের যদি দাম নাও বাড়ে, যেহেতু ব্যাংকগুলো বোনাস দেয়, তার ক্যাপিটাল বাড়ায় নিয়মিত, শেয়ার বেড়ে আপনার সেই ইয়েটা হয়ে যাবে। আমরা যদি ব্র্যাক ব্যাংকের হিস্ট্রি দেখি, একই কাহিনী শুনতে পারি। কাজে ব্যাংকটা ভালো কিনা, ব্যাংকটা, এটা তো পেপার খুললেই অনলাইনেই কত নিউজ, এখন আপনি নিউজ শুনতে না চাইলেও শুনতে পাবেন। কোন ব্যাংক ভালো করছে, কোন ব্যাংক খারাপ করছে, অত কিছুরও দরকার নেই। আপনি যে ব্যাংকে লেনদেন করে মজা পান, যে ব্যাংক সম্বন্ধে আপনি কোনো নেগেটিভিটি শোনেন নাই, ওই ব্যাংকের শেয়ার আপনি কিনতে থাকতে পারেন। এটা ওয়ারেন বাফেটের 2টা ব্যাংকের শেয়ার দিয়ে সেইটা আমাদেরকে ইঙ্গিত করেছেন যে ব্যাংকিং সেক্টর বিনিয়োগের একটা ভালো সেক্টর হতে পারে। তারপর কিনেছেন কি কোকা কোলার শেয়ার, পানীয়, সাধারণ পানীয়, সারা বিশ্বে ব্যবসা হয়। কাজে এখানে একটা মেসেজ আছে কি ওয়ারেন বাফেটের, যে ইউ নিড নট লুক ফর এক্সেপশনাল বিজনেসেস, বাট ইউ লুক ফর দ্য বিজনেস ডান সিম্পলি with simple products, but they do their business exceptionally. অর্থাৎ সাধারণ ব্যবসায়ী সে করে, কিন্তু এক্সেপশনাল ওয়েতে করে, তার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অনেক বেশি, তাকে সহজে তার কম্পিটিটররা কাবু করতে পারেন না। এই একটা পলিসি আমরা তার বিনিয়োগ নীতি থেকে নিতে পারি। 2000 সালের পরে ওয়ারেন বাফেট অ্যাপলের দিকে নজর দিলেন, যদিও তিনি জেনারেলি টেকনিক্যাল শেয়ার বা হাইটেক শেয়ার কিনতে না করেন। জেনারেলি কেন না করেন? কারণ হাইটেক কোম্পানিগুলোকে সারাক্ষণ বিনিয়োগ করতে হয়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে হয়, যন্ত্রপাতি কিনতে হয়, টেকনোলজি আপগ্রেড করতে হয়। যেমন আমরা যদি ফোন কোম্পানিগুলোর দিকে দেখি, 3G 4G 5G সারাক্ষণ এরকম একটা করতে হয়, টাওয়ার বদলাতে হয়, অমুক তমুক। কিন্তু আমরা যদি স্কয়ার ফার্মার দিকে তাকাই, শুধু তার কোয়ালিটি ঠিক রেখে সেই একই মেশিনারি যুগের পর যুগ ধরে, হয়তো মেশিনারি আপগ্রেড করতে হয় মাঝে মধ্যে, বাট অত ঘন ঘন নয়। কাজে ঔষধ একজন ডাক্তার লিখলেই ওষুধ রোগী খাবেন। কাজে সিম্পল ব্যবসা কিন্তু এক্সেপশনালি ডান, এইরকম কোম্পানিগুলো আমরা খুঁজে বের করব, এবং যারা সুনাম নিয়ে ব্যবসা করছে অনেক দিন ধরে। কারণ একটা ভালো ব্যবসা পড়তেও সময় লাগে। আমার কাছে একদিন আমি একজন সিনিয়র সিটিজেন, আমার বাবার বন্ধু, ওনার কাছে একদিন গিয়েছিলাম। উনি বললেন, বিদ্যুৎ, আচ্ছা তুমি এত কনফিডেন্স নিয়ে শেয়ার নিয়ে কথা বলো কিভাবে? আমি বলছি, আমার গুরু এটা আমাকে শিখিয়েছেন। গুরু বলতে আর কেউ নন, যদি ওনার সাথে আমার দেখা হয়নি, বাট আমি মনে প্রাণে ওনাকে বিনিয়োগের গুরু মানি। তিনি হলেন ওয়ারেন বাফেট, যাকে নিয়ে আজকে আমাদের আলোচনা। তিনি বলছেন স্ট্রাকচার্ড ব্যবসাতে বিনিয়োগ করতে ঝুঁকি কম। তিনি বলছেন, ভালো একটা কথা বলছো, স্ট্রাকচার্ড। হ্যাঁ, এটা একটা দারুণ কথা। আমরা গ্রামে দেখেছি বাঁশের ঘর, গ্রামের এই যে বাঁশের খুঁটিগুলা, সব খুঁটিগুলা নিচে ক্ষয়ে গেছে, পচে গেছে, তাও ঘরটা দাঁড়িয়ে আছে। সেম কথা, স্ট্রাকচার্ড ব্যবসাগুলা গড়তে যেমন সময় লেগেছে, পড়তেও সময় লাগবে। যেমন কিছুদিন আগে একটা কোম্পানি বন্ধ হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, যেমন গ্লাক্সোস্মিথ। কিনেছে কে? ইউনিলিভার। দেখেন, এই শেয়ারটা যখন বিক্রি হলো, মানুষ হায় হতাশ করলো অনেক কিছু, যে কি হবে কি হবে। আজকে এই ইউনিলিভারের শেয়ার 2500-2600, তখন এটার দাম নেমে গেছিল 700-800। সেই সুযোগগুলা আমাদেরকে সন্ধান করতে হবে, যেটা ওয়ারেন বাফেট করতেন। যদি দেখেন প্রসপেক্টিভ কোম্পানি কোনো কারণে কমে গেছে, আরেকটা কোম্পানির একবার ওয়ারেন বাফেট দেখলেন কোম্পানিতে গডাউনে আগুন লেগেছে বলে ওই শেয়ারটার দাম পড়ে গেছে। উনি তখন ওই দিনই প্রচুর শেয়ার কিনেছিলেন। মানুষ হতাশ হয়ে শেয়ার বিক্রি করেছে, উনি কিনেছেন। ওনার যুক্তিটা ছিল, দেখো আগুন লেগেছে, তার ইন্স্যুরেন্স করা আছে, তার সমাধান হবেই। আগুন লেগেছে, ওই কোম্পানির ব্যবসার মায়া থাকলে তারা এটা ঠিক করবেই। আর যেহেতু কোম্পানিটা অনেক বড় কোম্পানি,
কাজেই সে তো এটা পুষিয়ে নেবে। এরপরে ঠিক কিছুদিন পরে ওই কোম্পানিটা যখন আবার চালু হলো, উনি হিউজ টাকা লাভ করেছিলেন। কাজেই এরকম কিছু সুযোগ আমাদেরকে খুঁজতে হবে যদি আমরা বেশি লাভ করতে চাই। কিন্তু আমরা যেভাবে লাভ করছি শেয়ার মার্কেটে এসে, অমুক নিউজ, কোম্পানি নেগেটিভ, ইপিএস নেগেটিভ, এনএবি নেগেটিভ, সব নেগেটিভ, দাম 500-600 দিয়ে কিনছি, শোনা গেছে এটা 800 টাকা হবে, ওইগুলা হলো মরিচিকার পেছনে ছোটা। হয়ে গেলে ভালো, না হলে কিন্তু আমার আপনার হার্ট ফেল। কাজেই অযথা অন্ধের মতো কিনবেন না, যুক্তি দিয়ে কিনবেন। যুক্তি যদি থাকে, লজিক থাকে, এক সময় না এক সময় আপনার পোর্টফোলিও ভালো হবেই, যদি টেম্পোরারি কিছু খারাপও হয়। কারণ শেয়ার মার্কেটের ফ্যাক্টরস হাজার হাজার, যে কোনো কারণে শেয়ার বাজার পড়তে পারে, কিন্তু শেয়ার বাজার পড়া মানেই এই না যে আমি নাই হয়ে গেলাম। এখানে একটা কনসেপ্ট মাথায় নিবেন। যেমন আমরা জমি কিনলে দেখি কি, আমার 1 বিঘা জমি আছে। স্বর্ণ কিনলে দেখি কি, আমার 1 ভরি স্বর্ণ আছে। এখানে দেখব কি, আমার এতগুলা শেয়ার আছে, কোম্পানি ভালো আছে, আমি ওই কোম্পানির মালিক, একজন সাইলেন্ট পার্টনার হতে পারি, বাট আমি একজন মালিক। কাজে এই বিশ্বাস থেকে, কোম্পানির উপর বিশ্বাস থেকে আমরা শেয়ার কিনব। প্রতি বছর কোম্পানি ডিভিডেন্ড দিবে, এই ডিভিডেন্ড আমি নিয়ে আমার প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করব। অনেকে বলেন ডিভিডেন্ড ডিল তো ওইরকম আসে না। সেটা ঠিক, ডিভিডেন্ড ডিল এ পার্ট অফ দ্য প্রফিট, নট পুরাটা নয়। কাজেই ডিভিডেন্ড ডিল কথার কথা, স্কয়ার ফার্মা গত বছর প্রফিট করেছে 27 টাকা, ডিভিডেন্ড দিয়েছে 120%, দ্যাট ইজ 12 টাকা পার শেয়ার। বাকি 15 টাকা তার কোম্পানির ব্যবসায় যোগ হয়েছে। কাজে ওইটার গ্রোথ আগামীতে আরো ভালো হবে। আপনি ওইটার মালিকানা কিনেছেন, ওই 15 টাকাও আপনার। কাজে ডিভিডেন্ড ডিল নয়, পুরা ইপিএস এবং বিজনেস গ্রোথ সেইটা বিবেচনা করেই শেয়ার কিনবেন। এইটাই ওয়ারেন বাফেটের পরামর্শ। শেয়ার কোনো দুর্যোগ নয়, শেয়ার একটি সুযোগ। ওয়ারেন বাফেট মেধাবী, অবশ্যই মেধাবী, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এত মেধাবী হওয়া সম্ভব নয় যে এই যে কোকা কোলা, শেভরন, অ্যাপল, এরকম 10-15টা কোম্পানির মালিকানা বা 10-15টা কোম্পানি উনি তৈরি করতে পারবেন এক জনমে। এত মেধাবী পৃথিবীতে কেউ নেই। তাইলে শেয়ার আমাদেরকে কি সুযোগ দেয়? এরকম 10-15টা বিখ্যাত কোম্পানির মালিকানা কেনার সুযোগ দেয় শেয়ার। মেইন মালিকরা যে ডিভিডেন্ড পাবেন, আপনিও সেই ডিভিডেন্ড পাবেন। কাজে এখানে ঝুঁকি বলতে কিছু নেই। এখন আসেন, একটা কথা আমি প্রায়ই শুনি যে আজকে স্কয়ারের দাম আছে 220 টাকা, আমি কেন 10 টাকার শেয়ার 220 টাকা দিয়ে কিনবো? ব্র্যাক ব্যাংকের দাম আছে 65 টাকা, আমি কেন 10 টাকার শেয়ার 65 টাকা দিয়ে কিনবো? আসলে আপনি যখন সে স্কয়ার ফার্মা শেয়ার বাজারে এসেছিল তখন তো কিনেন নাই, তখন তার প্রোডাক্ট ছিল হয়তো 20-25টা, এখন প্রোডাক্ট হয়ে গেছে প্রায় 1000। তার লোকবল ছিল কথার কথা 1000, এখন লোকবল হয়ে গেছে 15-20-40 হাজার। কাজেই 10 টাকার 20 বছর আগের জমি এখন 10 টাকায় পাওয়া যায় না। কাজে একটা ভালো ব্যবসার 10 টাকার ফেস ভ্যালু শেয়ার কেন 10 টাকায় বিক্রি হবে? আর বিক্রি হয় নাই বলে ভালো কোম্পানিগুলোর দাম একটা লেভেলে স্টেবল থাকে। এইটাকেই বলা হয় শেয়ারের ভাষায় মার্জিন অফ সেফটি। এবং ওয়ারেন বাফেট এই মার্জিন অফ সেফটি বিবেচনা করে শেয়ার কিনতে বলেছেন। তারপর উনি একটা সতর্ক বার্তা দিয়েছেন, যদি তুমি তোমার শেয়ারের দাম 50% পড়তে দেখলেও তুমি উদ্বেলিত না হয়, প্যানিক না হও, তবেই তুমি শেয়ারে বিনিয়োগ করো। অর্থাৎ ওনারও জীবনে কোনো ভালো শেয়ারের দাম 50% পড়তে দেখেছেন। কাজে ওয়ারেন বাফেট তো কোনো জাং শেয়ার কিনেন নাই জীবনেও, ভালো শেয়ারই কিনেছেন। সেই শেয়ারের দামও 50% পড়তে পারে, এটাই তার প্রমাণ। কাজে 50% পর্যন্ত আমরা সেফটি মার্জিন হিসাবে ভাবতে পারি যদি কোম্পানির ব্যবসা ঠিক থাকে। সেফটি মার্জিন বলবো না, আমাদের মানে উদ্বেলিত হওয়ার বা আতঙ্কিত হওয়ার জায়গা নেই 50% পড়লেও, এইটাই ওনার মেসেজ। এখন আসেন আমরা একটু অ্যাপলের ওনার থিঙ্কিংগুলো নিয়ে একটু কথা বলি। অ্যাপল, উনি যেহেতু হাইলি টেকনোলজিক্যাল বা হাইটেক কোম্পানিতে বিনিয়োগ করতে তেমন আগ্রহী ছিলেন না, তারপরও অ্যাপলে করেছেন এবং 2025-এর পোর্টফোলিওতে সর্বোচ্চ হোল্ডিং ছিল অ্যাপলে ওনার।
সেটা কেন? উনি দেখলেন অ্যাপল যদিও একটা সফিস্টিকেটেড প্রোডাক্ট, বাট এটা যারা ব্যবহার করে তারা খুব লয়াল হয়ে গেছে, তারা অ্যাপল ছাড়া অন্য কোনো ব্র্যান্ড ব্যবহার করে না, এবং এটা অনেকটা বড় লোকদের কমন ব্র্যান্ড বলা যাবে। এটা একটা সোশ্যাল স্ট্যাটাস হয়ে গেছে। এবং আরেকটা জিনিস উনি দেখেছেন, ক্যাশ ফ্লো। আমরা কোথায় দেখবো এটা? NOCFS, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার। উনি দেখেছেন অ্যাপলের ক্যাশ ফ্লো খুব মারাত্মক, অনেক বেশি, আর কি মারাত্মক বলাটা নেগেটিভ, অনেক বেশি। কাজেই আপনিও যখন ক্যাশ ফ্লো দেখবেন কোনো কোম্পানির, NOCFS ভালো, ক্যাশ ফ্লো থাকতেই হবে। কারণ আমি বাকিতে অনেক বিক্রি করলাম, ব্যবসায় অনেক লাভ করলাম, কিন্তু ক্যাশ ফ্লো নাই, তাইলে এটাও আবার নেগেটিভ শেয়ারের জন্য। আজ ভালো ক্যাশ ফ্লো আছে, টেকনোলজি ভালো, টেকনোলজি বলতে তার মার্কেট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ভালো, এবং এর ব্র্যান্ড লয়্যালটি আছে, কাস্টমাররা সচরাচর এই ব্র্যান্ড সুইচ করে না, সাধারণ কোনো ব্যবসাতেই লেগে আছেন, কিন্তু কোম্পানিটি এক্সেপশনালি সেই ব্যবসাটা রান করেন বা ব্যবসাটা করেন। এইরকম গুণাবলী দেখে আমরা শেয়ার কিনব, সুনাম দেখে শেয়ার কিনব, তাইলে আমাদের ঝুঁকি অনেক 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 কমে যাবে। শুধু সময়ের ব্যাপার, দাম কমে। আমার জমি কিনেছি, জমির দাম কমে গেছে, আমি জমি বিক্রি করি না। তা আমি শেয়ার কিনেছি, আমার ব্যবসা ঠিক আছে, তাহলে আমি কেন এত হাহাকার করে বিক্রি করে আমার পোর্টফোলিও খালি করব? কোনো সুযোগই নাই, পারলে আরও কিনবেন। এই গেল মোটামুটি ওয়ারেন বাফেটের বিনিয়োগ নীতি। আমরা যদি লাস্টের দিকে কয়েকটা কোটেশন ধরে রাখি, আমরা দেখব এই কোটেশনগুলোই সেরা গাইডলাইন শেয়ার বিনিয়োগের জন্য। প্রথম কথা, never depend on single income, make investment to create a second source. আমরা চাকরি করি, যখন ভালো চাকরি করি আমরা দুর্দিনের কথা ভুলে যাই। আমরা যখন ব্যবসা করি আমরা ভাবতে পারি না আমার ব্যবসা পড়তে পারে। কিন্তু করোনা আমাদেরকে যথেষ্ট শিক্ষা দিয়েছে। পৃথিবী যত এগোচ্ছে, যত আমরা আধুনিক হচ্ছি, আমরা কিন্তু রিস্কটাও বেশি নিচ্ছি তত। কারণ যে কোনো কারণে এখন ইরাকে যুদ্ধ হয়েছে, ইরানে যুদ্ধ হয়েছে, আমাদের দেশে এফেক্ট পড়ে। কোথায় কোথায় কি ঘটছে, আমাদের দেশে এফেক্ট পড়ে। কাজেই যে কোনো কারণে আমার চাকরি যে কোনো দিন চলে যেতে পারে। তারপর তো ঝুঁকি আছেই, আমার শারীরিক ঝুঁকি আছে। সেই ঝুঁকিগুলো যদি আমি বিবেচনায় করি, আমাকে সব সময় যেদিন থেকে আমার ইনকাম শুরু হবে, আমার এই সেকেন্ড লাইন অফ ইনকাম তৈরি করতে হবে অল্প অল্প করে। কেউ যদি আপনার মনে করেন তার ইনকামের 10% টাকা প্রতি মাসে একদম চাকরি শুরু থেকে ভালো শেয়ারে বিনিয়োগ করে যেতে পারেন, আমরা একটা হিসাব করে দেখেছি যে তার যে রিটায়ারমেন্ট শেষে ইনকাম দাঁড়াবে, অ্যাভারেজ মান্থলি ইনকাম, সেটা তার অ্যাক্টিভ ইনকামের চেয়ে বেশি হবে। কারণ শেয়ারে যে লেভারেজ কাজ করে। কথার কথা, একটা কোম্পানি তার 40,000 লোক এমপ্লয়ি আছে, 40,000 এমপ্লয়ি, এই 40,000 লোক খেটে দিবে, আপনি ইনকাম এর অংশ পাবেন। এটা বলা হয়েছে যে আপনি 1 কোটি টাকা ইনকাম করতে চান একা পরিশ্রম করে, তাহলে 1 কোটি টাকার পুরা শ্রম আপনার। আর আপনি যদি 1 কোটি লোকের নেটওয়ার্কে ঢুকে যেতে পারেন, ইনকাম নেটওয়ার্কে, তাহলে 1 টাকা করে দিলেই 1 কোটি টাকা আপনার। কাজে এই যে শেয়ারগুলা হলো একটা সুযোগ। প্রত্যেকটা কোম্পানির আছে নিজস্ব ইনকাম নেটওয়ার্ক। আমরা এই শেয়ার বাজার থাকার কারণে সেই ইনকাম নেটওয়ার্কে সহজেই ঢুকতে পারছি, ইচ্ছা মতো ঢুকতে পারছি। আজকে 50 টাকা আছে, 50 টাকা দিয়ে শেয়ার কিনতে পারছি, 5,000 টাকা আছে, 5,000 টাকা দিয়ে শেয়ার কিনতে। এইভাবে ক্রমে ক্রমে যদি আমরা আমাদের সেকেন্ড লাইন অফ ইনকাম তৈরি করতে থাকি, আমরা সচ্ছলতার মুখ দেখবই দেখব, এবং যত দিন যাবে তত আমার সচ্ছলতা বাড়বে। সেভিংস নিয়ে ওয়ারেন বাফেট বলেছেন, ডু নট সেভ হোয়াট ইজ লেফট আফটার স্পেন্ডিং, বাট স্পেন্ড হোয়াট ইজ লেফট আফটার সেভিং। খরচ করে যা থাকবে সেটা তুমি জমাতে যেও না, তাইলে কোনোদিনই জমবে না। জমানোর পর যা থাকবে সেটা খরচ করো। আমরা আসলে এই যে জমাতে পারি না, এই একটা কারণে আমরা ভাবি আচ্ছা মাস শেষে দেখা যাবে। মাস শেষ হয় না, 26 তারিখেই বেতন শেষ হয়ে যায়। কাজেই বেতনটা পেয়েই আপনি 10 থেকে 20% টাকা ইনভেস্ট করেন, প্যাসিভ ইনকাম তৈরি করেন। যখন আপনার প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকামের সমান হবে, আপনি আর কোনোদিন ফাইন্যান্সিয়াল দুর্ভোগে পড়বেন না। ততদিন পর্যন্ত আপনি এইভাবে সেভ করতে থাকেন। আর খরচ নিয়ে উনি একটা মজার কথা বলেছেন, ইফ ইউ বাই থিংস ইউ ডু নট নিড, সুন ইউ উইল হ্যাভ টু সেল থিংস ইউ নিড। যদি তুমি দরকার ছাড়া জিনিস কিনো,
শীঘ্রই তোমার একটা দরকারি জিনিস বিক্রি করা লাগবে। এবং এর বাস্তব প্রমাণ আমি নিজে। আমি চাকরিতে অবস্থায় যেহেতু প্রমোশন পেয়েছি কয়েকবার, প্রমোশনের সাথে আমার গাড়ির সিলিংও বেড়েছে। সেটা লোন ছিল, এটা বুঝি নাই। আমি যে দায় কিনছি আমি বুঝি নাই। আমি 3বার গাড়ির মডেল পাল্টিয়েছি। কিন্তু যখন চাকরি ছাড়লাম আমি দেখলাম আমার মাথায় বিশাল লোনের বোঝা, এবং সেই লোনের বোঝা সামলাতে গিয়ে আমাকে গাড়িটি বিক্রি করতে হয়েছে। এখন আপনি বলতে পারেন, আপনি কি দরকার ছাড়া কিনেছিলেন? হ্যাঁ, গাড়ি একটা দরকার ছিল, কিন্তু মডেল পাল্টানো দরকার ছিল না। কাজেই কাপড় আমার দরকার, ছিঁড়ে কয়টা কাপড় সেটা হিসাব করতে হবে। কাজে ওয়ারেন বাফেটের এই বাণীটিও মাথায় নিতে হবে। উনি এখনো সেই বাড়িতে থাকেন যা তার 25 বছর বয়সে কিনা $33,000 বাড়ি। হ্যাঁ, উনি চাইলে ওনার বাড়িটা স্বর্ণ দিয়ে বাধাই করতে পারতেন। কি হতো? আমরা গিয়ে বলতাম, একটা বাড়ি করেছেন, এইটুকুই তো। আর উনি টেনশন কিনতেন, কে ভেঙ্গে নিয়ে গেল, কে হলো। ওনার বাড়িতে কোনো বাউন্ডারি ওয়াল নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই, সেই বাড়ি। এবং এটা আমাদের জন্য অনুপ্রেরণা। দেখো, ওয়ারেন বাফেট এইরকম বাড়িতে থাকেন, কাজে আমাদের এত বিলাসিতার দরকার নেই। আর যদি উনি বিলাসিতা করতেন, সেটা আমাদের জন্য ছিল উস্কানি, খরচের উস্কানি। কাজেই মহান, সত্যিকার মহান যারা, তারা এইসব সামাজিক উস্কানি দিবেন না, এবং ওয়ারেন বাফেট তার প্রমাণ। ইনভেস্টমেন্ট নিয়ে একটি কথা বলেছেন, ইনভেস্ট অনলি ইন কোম্পানি ইউ নো এন্ড ট্রাস্ট। তুমি যেসব কোম্পানিকে বিশ্বাস করো, যাদের উপর তোমার পুরনো আস্থা আছে, তোমার কাছে অনেক 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 টাকা থাকলে যে কোম্পানিটা পুরা কিনতে পারলে তোমার মনটা আনন্দে লাফিয়ে উঠতো, সেই কোম্পানিরই একটা শেয়ার তুমি কিনো, 2টা শেয়ার কিনো, 5টা শেয়ার কিনো, 10টা শেয়ার কিনো। কাজেই দেখেন, এত সহজ করে না শেয়ার নিয়ে কেউ এর আগে বিনিয়োগ পরামর্শ কেউ দিয়ে যাননি। এখানে বলছেন, শেয়ার মার্কেট ইজ এ ডিভাইস টু ট্রান্সফার মানি ফ্রম দ্য ইম্পেশেন্ট টু দ্য পেশেন্ট। অর্থাৎ শেয়ার মার্কেট হলো সেই রকম একটা কৌশল যেখানে অস্থির লোকের কাছ থেকে টাকা স্থির লোকদের কাছে যায়। কাজে আপনার যদি ধৈর্য না থাকে, আপনার যদি বিনিয়োগ প্ল্যানিং না থাকে, রাতারাতি বড় লোক হতে শেয়ার বাজারে আসবেন না। বড় লোক তো হবেনই না, বরং আপনি অন্যকে বড় লোক বানিয়ে দিয়ে যাবেন। কাজে আপনি যে ব্যবসায় আছেন সেটা করেন, সাথে কিছু বিনিয়োগ রাখেন, যাতে আপনার প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি হয়, এবং এই প্যাসিভ ইনকামের জন্যই আপনি শেয়ারে বিনিয়োগ করেন। শেয়ার বাজার দিয়ে বড়লোক হওয়ার চেষ্টা ওই 5% লোকেই করুক, নাইলে কি হবে? আপনি 95%-এর দলে ভিড়লে আপনার ক্যাপিটাল হারাবে, আর কিছু হবে না। কাজেই আমরা এই যাবতীয় আলোচনা থেকে যা বুঝতে পারলাম, শেয়ার কোনো দুর্ভেদ্য জিনিস নয়, শেয়ার কোনো জটিল জিনিস নয়, বিনিয়োগ কোনো জটিল জিনিস নয়। আমরা ব্যবসা কিনছি, ব্যবসা ভালো হলে এক সময় না এক সময় আমার রিটার্ন হবেই, দাম বাড়বেই, আর রিটার্ন তো বছর বছর ডিভিডেন্ড আসছেই। কাজেই আসুন আমাদের সচ্ছলতার জন্য শেয়ারে বিনিয়োগ করি। প্রতি মাসে আমার ইনকামের একটু একটু অংশ দিয়ে ভালো ভালো কোম্পানির শেয়ার কিনে রাখি। আমার জেনারেশন ভালো থাকবো, আমার পরবর্তী জেনারেশনও ভালো থাকবে। এটাই মূল প্রতিপাদ্য বিষয় ওয়ারেন বাফেটের বিনিয়োগ নীতি থেকে।